কলকাতা হাইকোর্টে কেস লড়তে গিয়ে এবার বিপাকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শুনতে হলো চোর চোর স্লোগান। চোর 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 চোর। তিনি আবার নিজে অভিযোগ করলেন তাকে নাকি মারা হয়েছে। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ উকিল কিনা, আদালতে কেস লড়ার অধিকার রয়েছে কিনা, এই নিয়ে রাজ্যের বার কাউন্সিলের কাছে চিঠি লিখল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো কেন হঠাৎ করে আজ কলকাতা হাইকোর্টে দৌড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তাকে শুনতে হলো চোর চোর স্লোগান, তাকে কি আদৌ মারধর করা হয়েছে। তাই এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো, আমাদের রাজ্যে গত 15 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিকবার নিজে মুখে বলেছেন তিনি নাকি আইনজীবী। এই নিয়ে একাধিকবার ট্রোলিংও হয়েছে, কিন্তু তিনি এসবকে উপেক্ষা করেন এবং এসআইআর মামলা নিয়ে নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করতে যান। সেখানে তিনি কি করেছেন না করেছেন সেটা নিয়ে আমরা আজ যাব না, তবে সেখানে গিয়ে তিনি যা বিদ্রূপ সহ্য করেছিলেন, যা ট্রোলিং সহ্য করেছিলেন, তারপর আজকে তার সাথে যা হলো সেটা বোধহয় তিনি কল্পনা করতে পারেননি। এবার সেটাই আপনাদের সামনে বলবো, কি হলো আজকে কলকাতা হাইকোর্টে আর কেন তিনি আজ কলকাতা হাইকোর্টে গেছিলেন। সবার প্রথমে সেটাই বলবো। দিনটা ছিল 12ই মে। কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছিলেন। এই যে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, ইনি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছিল। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। 14ই মে এই মামলার শুনানিতে সওয়াল করতে যান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর এখান থেকে শুরু হয় নাটক। সকাল 11টার কিছু আগে কালো কোট পরে কলকাতা হাইকোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করেন। রাজ্যের আইন শৃঙ্খলা, ভোট পরবর্তী হিংসা, এসব নিয়ে নিজের বক্তব্য রাখে। এরপর আদালতও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত জানায় 3 সপ্তাহের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ে হলফনামা জমা দিতে হবে। কেউ যদি বাড়ি বা দোকান থেকে উচ্ছেদ হয়ে থাকে তাহলে তাকে তা ফিরিয়ে দিতে হবে। এছাড়াও হাইকোর্ট জানিয়েছে রাজ্য পুলিশকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। অর্থাৎ একদিক থেকে বলা যায় ভোট পরবর্তী হিংসা নিয়েই মূলত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের হয়ে এদিন সওয়াল করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তার সওয়ালের পরে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দেয় তাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার। এবার জানাবো সেকেন্ড চ্যাপ্টার, কারণ যতক্ষণ তিনি এজলাসের মধ্যে ছিলেন ততক্ষণ কোনো কিছু হয়নি। তিনি এজলাস থেকে বেরোতেই শুরু হয় বিস্ফোরণ। এবার জানাবো তাকে চোর চোর স্লোগান হঠাৎ করে কারা দিতে শুরু করে। চোর 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 চোর। এজলাস থেকে যখন বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততক্ষণে সারা হাইকোর্ট চত্বরে খবর ছড়িয়ে পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাইকোর্টে এসেছেন। লবিতে বহু আইনজীবী ভিড় জমিয়েছে। কেউ দেখতে এসেছেন যে তিনি কিভাবে নিজের সওয়াল রাখছেন, কেউ আবার কৌতূহলী, কেউ আবার প্রবল ক্ষুব্ধ। আর তারপরেই যখন তিনি হাইকোর্ট চত্বর ছেড়ে বেরোচ্ছেন তখনই শুরু হয় চোর চোর স্লোগান। কেউ বা হাত উঁচিয়ে প্রতিবাদ জানান, কেউ করেন কটূক্তি। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে যায়। একবার দৃশ্যটা ভেবে দেখুন, একটা মানুষ যে 15 বছর ধরে বাংলার মসনদে ছিল, বাংলার মুখ্যমন্ত্রী ছিল, যাকে একসময় আমলারা দেখে মাথা নিচু করতেন, সম্মান দিতেন, যার কথা শুনতে লাখ লাখ লোক জমে যেতেন রাস্তায়, আজকে তাকেই চোর চোর স্লোগান দেয়া হচ্ছে। অর্থাৎ একটা কথা মানতেই হবে, ক্ষমতা যতদিন রয়েছে ততদিন আপনি যতই পাপ করুন, ক্ষমতা যখন চলে যাবে সেই পাপের ফল কিন্তু আপনাকে পেতে হবে। আর সেটাই কিন্তু আজ হাইকোর্ট চত্বরে দেখা গেল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, ওরা আমাকে মেরেছে। তিনি কোন মারের কথা বলছেন সেটা আমরা জানি না, কারণ এরকম কোনো ভিডিও আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত যেখানে তাকে মারধর করা হয়েছে বা মারতে তেড়ে যাওয়া হয়েছে। হয়তো তিনি কথার মারের কথা বলছেন, সেটাও হয়তো হতে পারে। তিনি হাত দেখিয়ে বলেন ওরা আমাকে মেরেছে, কিন্তু এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত এর কোনো সত্যতা পাওয়া যায়নি, এর কোনো ভিডিও ফুটেজ সামনে আসেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে তাকে এরকম চোর চোর কেন বলা হলো? কিসের এত ক্ষোভ মানুষের? চলুন সেটাও আপনাদের জানিয়ে দেবো। এর উত্তর খুঁজতে গেলে তাকে কেন চোর চোর বলা হয়েছে যেতে হবে বিগত 15 বছরে।
আমরা একাধিক দিন ধরে দেখেছি বাংলার রাজনীতিতে বিরোধীদের ওপর হামলা, ভোট পরবর্তী হিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনের পক্ষপাতিত্ব, দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু পাচার, একটার পর একটা এই তৃণমূল সরকারের ওপর কিন্তু অভিযোগ জমেছে। এমনকি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ করা সিভিক ভলেন্টিয়াররা কিভাবে হাইকোর্টের এবং লোয়ার কোর্টের আইনজীবীদের ওপর নির্যাতন চলতো। আমরা গত কয়েক বছরে দেখেছি পার্কিং নিয়ে মারধর করা হয়েছে আইনজীবীদের, সেটা করেছিল আবার সিভিক ভলেন্টিয়াররা। কলকাতা পুলিশও জড়িত ছিল, আমরা কিন্তু এরকম ঘটনাও দেখেছি। অর্থাৎ এই ক্ষোভ কিন্তু দীর্ঘদিন ধরে জমেছে, আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের আরো স্পষ্ট হয়েছে যখন তার ক্ষমতা চলে গিয়েছে। কারণ তিনি ক্ষমতা থাকলে একজনকে শাস্তি দিতে পারতেন, কিন্তু আজ তার কাছে কোনো ক্ষমতা নেই, তিনিও একজন সাধারণ মানুষ। এমনকি তিনি নিজের আসনেও জিততে পারেনি, অর্থাৎ তিনি বিধায়কও নেই, তিনি একজন সাধারণ একজন মানুষ। যারা আগে ভয় পেত তারাই আজকের প্রকাশ্যে কথা বলছে। অর্থাৎ ক্ষমতা চলে গেলে জনতার আচরণ কত দ্রুত বদলে যায়, আজকে সেই উদাহরণ দেখা গেল কলকাতার হাইকোর্ট চত্বরে। এবার আমাদের জানাবো, এই ঘটনা ঘটার পর থেকে শুরু হয়ে গিয়েছে রাজনীতিও। অনেকের বক্তব্য এটা গণতন্ত্রের উপর আক্রমণ, 3 বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে অপমানিত হচ্ছে, এগুলো তৃণমূলের বক্তব্য। অন্যদিকে অরূপ চক্রবর্তী সরাসরি বিজেপিকে দায়ী করছেন এই ঘটনার জন্য। তৃণমূল বলেছে আরো বাংলায় বিজেপি এখন ভয় আর প্রতিশোধের রাজনীতি করছে। অন্যদিকে বিজেপির একাংশ বলছে এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, কৃতকর্মের ফল তো পিছু ছাড়ে না। তবে তিনি এও জানিয়েছেন এই ঘটনা বিজেপির নয়। তিনি বলেছেন যে কাজ তৃণমূল করেছে তারই প্রতিক্রিয়া এগুলো। আমরা এই ধরনের ঘটনা যাতে না হয় সেই চেষ্টাই করছি, আমরা সুস্থ স্বাভাবিক সমাজ চাই। এবার আপনাদের জানাবো বিসিআই অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া কি করেছে। বিসিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সওয়াল করা, এইটা নিয়ে প্রশ্ন তুলেছে যে আদৌ কি তার আদালতে গিয়ে মামলা লড়ার এখতিয়ার আছে, অধিকার আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 1935 সালে তিনি কলকাতা হাইকোর্টে কিংবা হাইকোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করার লাইসেন্স পেয়েছেন এবং তারপর থেকে নিয়ম অনুসারে এটা তিনি রিনিউ করে এসেছেন। তবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কবে অন্তর্ভুক্ত করেছিল। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সালটা 1985, এটা কি আদৌ সত্য, এটা জানতে চেয়েছে বিসিআই অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া। মমতার লিগাল প্র্যাকটিস স্ট্যাটাস অর্থাৎ আইনি পেশা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ যেরকমটা বললাম যে লাইসেন্স যারা দেয় রাজ্য বার কাউন্সিল, তাদের কাছে জানা হয়েছে। ঠিক কবে আইনজীবী হিসাবে মমতার নাম তালিকাভুক্ত হয়েছে, পেশা স্থগিত এবং পুনরায় শুরু তথা মমতার আইনি পেশার শংসাপত্র দেখতে চেয়েছে তারা। আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ আজকে 14ই মে 16ই মের মধ্যে এই তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক কি কি ঘটে গেল 14ই মে, কিভাবে হাইকোর্টে গিয়ে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা নিয়ে। আমার মতে যদি একজন সাধারণ উকিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যে কেউ হাইকোর্টে গিয়ে বিচারপতিদের সামনে একই রকম ভাবে সওয়াল করতেন যে নির্বিচারে মানুষকে মারা হচ্ছে কিংবা ভোটের জন্য একটা মানুষকে মারা হচ্ছে, আমার মনে হয় যে কেউ গিয়ে এই আবেদন রাখলে হাইকোর্ট থেকে একই পর্যবেক্ষণ দেওয়া হতো। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এক্সট্রা ক্রেডিট নেই। তিনি হাইকোর্টে গেছেন, একটা কেস লড়তে সওয়াল করেছেন, তিনি তার উত্তর পেয়েছেন, এটা যে কেউ করলেই পেতেন। কিন্তু এর পরে কোর্টের বাইরে যেটা হয়েছে সেটা নিয়ে আপনাদের কি মতামত, এটা কি ঠিক হলো নাকি ভুল, জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।